এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই চুত মারানি সিনাল, তোর সমস্যাটা কি কত? এমন করতাছস কেন? ঘুমাইতে দেস না কেন আমারে? কতবার বলছি সাউন্ড কমাইতে। বেলা 7টা বাজে আর ঘুমানোর প্রয়োজন নেই, উঠুন। নাজহা, রাতে আমার ঘুম হয় নাই, তুমি জানো, তাই ঘুমাইতে দাও। হয় আমার বুকের উপর থাইকা সরো, নয় ফোন রাখো। আরো সুন্দর করে বলুন, তাহলে কমাবো। আচ্ছা ম্যাডাম ডাকাইতনি, দয়া করে আপনার চ্যাটের বারের সাউন্ড কমান। নাজহা আর তোসিরের কথায় কিছু বলে না। ফোনের সাউন্ড আলগোছে কমিয়ে রিলস দেখতে থাকে। নাজহাকে এমন শান্ত থাকতে দেখে তোসির আবারও চোখ বসতে বসতে নিজের ডান হাতটি আলতো করে বাড়িয়ে দেয় নাজহার পেটের উপর। হঠাৎ এই স্পর্শে নাজহার সামান্য কেঁপে ওঠে। শির ধারা বেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। এই অনুভূতি তার কাছে নতুন নয়। যখনই তোসির তাকে স্পর্শ করে, এমনই কেমন এক অদ্ভুত শিহরণ জাগে নাজহার ভেতরে। সারা শরীর মৃদু কাঁপতে থাকে, লোমকূপগুলো পর্যন্ত চঞ্চল হয়ে ওঠে। দেহ জুড়ে এক অবসন্নতার রেখা বয়ে যায়। মনে হয় কেউ সবটা স্থবির হওয়ার ওষুধ খাইয়ে দিয়েছে ওকে। এর মধ্যেই তসিরের স্পর্শগুলো বড় চঞ্চল, যেমনটা শুনেছে। সারাদিন টই টই করে ঘুরে এক জায়গায় কোমর শক্ত করে বসে না, ঠিক তেমনই তার স্পর্শও কোথাও স্তব্ধ হয়ে থাকে না। তসিরের হাতের চঞ্চল আঙ্গুলগুলো নাঝার উদর জুড়ে এক মায়াবী বৃত্ত আঁকতে শুরু করে। নাঝা মুহূর্তে অস্বস্তি কাটিয়ে নিজেকে দ্রুত সামলে নিয়ে তসিরের হাতের উপর নিজের হাতটি রাখে। আর তসিরের হাত সরিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে, হাত সরান। তুমি তোমার হাত সরাও। মুঠো করে ধরায় নাঝা অল্প ব্যথায় তসিরের হাতের আঙ্গুলগুলো চেপে ধরে কাতর হয়ে বলে, আরে এভাবে ধরবেন না, কাঁদো পুতুলাইনে। তসির ওর এসব কথা কানে তোলে না, আগের মতোই ধরে রয়। তসিরের এই কার্যে নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের হাত সরিয়ে আনে। এবার যা ইচ্ছে করুক এই লোক, নিজের সব কিছুই তো এই লোকেরই। তাহলে এত সংকোচ দিয়ে কী হবে? প্রয়োজন নেই তো এই সংকোচের, এই বিরক্তির। তসির ঘুমের দাসে তলাতে শুরু করে, ওর হাতের ছোঁয়া আলতো হয়ে আসে। এমন সময় বিবিজান চিৎকার করে ওঠেন, তৌসির রে, তাড়াতাড়ি ওঠ, 12টা বাজে গেছে তোর জীবনের। এই বলে দরজা ঠাস করে মেলে বিবিজান ঘরে প্রবেশ করেন। দরজা ছিটকে নিয়ে নাঝা দায়নি বিধায় তিনি এভাবে প্রবেশ করতে পারলেন। হঠাৎ বিবিজানের এই আগমনে নাঝা এক লাফে উঠে বসে। এমন আপত্তিকর একটা পরিস্থিতির মধ্যেও কিভাবে যে বিবিজান প্রবেশ করলেন আর কী বা হয়েছে বুঝে উঠতে পারে না নাঝা। বিবিজান ঘরে প্রবেশ করে নাঝার দিকে এক পলক চেয়ে ঘুমন্ত তৌসিরের দিকে তাকিয়ে বলেন, ওরে ডাকিয়ে তোল। নাঝা বেশ অবাক, এভাবে ঢুকে পড়লেন। এভাবে যে কারো ঘরে প্রবেশ করা আদৌ উচিত? এই যে পুরো একটা আপত্তিকর অবস্থায় শুয়েছিল, তার মধ্যে ওনার আসা খুবই বেমানান একটা বিষয়। তাও নাঝা কিছু না বলে আবারও ধীরে ধীরে বিছানায় বসে। হাত বাড়িয়ে তৌসিরের বাহুতে ধাক্কা দিতে দিতে বলে, উঠুন, বিবিজান ডাকতেছে। তোর যন্ত্রণা এলো, আমি বাড়ি ছাইড়া যাইমু, তুই একটাবার আমারে শান্তি দাস না। বিবিজান এসছে। তৌসির এই এত শক্ত ধাক্কায় চোখ মেলে তাকাই, তাকে দেখে না, সত্যি বিবিজান এসেছেন। ভেবেছিল নাঝা মিথ্যা বলছে। তৌসির বিবিজানের এই আতঙ্কে কোনো পাত্তা দেয় না। কারণ কি জন্য ওনার এই আগমন, কেনই বা এত তীব্র আতঙ্কে পাচ্ছেন উনি, তা সবই তৌসিরের জানা। তাই সে ধীরে ধীরে উঠে বিছানা থেকে নামতে নামতে বলে, তুমি গুলজারের বিষয় নিয়ে আসছো না? গুলজারের কথা শুনে বিবিজানের রাগ আক্রোশে রূপ নেয়। উনি তড়িৎ গতিতে তৌসিরের সামনে এসে দাঁড়ান। দাঁতে দাঁত চেপে তৌসিরকে ফোনে একটা ক্লিপ দেখান। সেখানে গতকালের কেরামতের রেকর্ড করা ভিডিওটা আছে, কিন্তু ভিন্ন রূপে। এখানে দেখা যাচ্ছে যে তৌসির বলছে, ভালো হয়েছে, এগুলা ভাইরাল হয়েছে, এতে ওই মাগির বলা গুলজারি থেকে 2-1 কাঠি এগোনোর চান্স আমার আছে। অথচ গতকাল ওরা রেকর্ড করে পাঠিয়েছিল অন্য কিছু। এ দেখে বোঝা গেল গুলজার আর তার দলের মানুষ এটাকে এডিট করে সরাসরি বদলে দিয়েছে।
তৌসির এ দেখে মৃদু হাসে। যা চেয়েছিল, যেমন চেয়েছিল তেমনই হলো। খেলা জমে একেবারে ক্ষীর। কতদিন এমন খেলার স্বাদ নেয়নি। বেবিজান ফিসফিসিয়ে বলেন, যাতে নাজহার শুনতে না পাই। এসব কি? কোন খানকিরে এইসব কইছিলি? এখন তোর নামে মানুষ উল্টা পাল্টা কইতাছে। এসবে তুমি চিন্তা করোই না, আগামীকাল দেখো কি হয়। মানুষ আজ যার নিন্দে আগামীতে তারই মাথায় তুলে রাখে, তুমি খালি দেখা যাও। বেবিজান তৌসিরকে এতটা শান্ত দেখে বুঝে নেন তৌসির সব সামনে নেবে। তৌসির নিজের বদনামে কিছু রটাবে। এতটা বোকা ওনার তৌসির নয়। তাই তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, খারাপ কেন বাল? যেন হয় না, মনে রাখিস। এই বলেই নাজহার দিকে এক পলক তাকিয়ে চুপচাপ রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে যান। তারা কথা বলছিল, এ ফাঁকে নাজহা বিছানা গুছিয়ে নিয়েছে। বিছানা গোছাতে গোছাতে সব কিছুই কান খাড়া করে কর্ণপাত করেছে। কথাবার্তা থেকে তেমন কিছু আজ করতে পারেনি, তাই আর অত মন গোটায়নি এসবে। তৌসির আবার শুতে যাবে দেখে বিছানা গুছিয়ে নিয়েছে নাজহা। তৌসির রাতে বড্ড বিরক্ত হয়ে বলে, এ সিনাল, তোর সমস্যাটা কি? ইতা করস কেন তুই? এভাবে গালি দেবেন না। বেলা কয়টা বাজে? আমি বিছানা গুছিয়ে নিয়েছি, এখন ঘুমোতে পারবেন না। যান নিচে গিয়ে চান খান। জামাই কি করে এখনো তো তুই বুঝিস নাই? আইস থাইকা তোরে কোনো ছাড় দিতাম না। আধা রাত সজাগ থাকলে সকালে ঘুমাবি, আর আমারে একটু ঘুমাইতে দিবি। ছাড় দেন, তুমি বাচ্চা। এসব তোমার লগে করব না। এটা ওটা কত নাটকের বাণী গান, কিন্তু বাস্তবে সবই আমার। এই বলেই নাজহা মুখ বন্ধ করে নেয়। কি থেকে কি বলে দিচ্ছিল তারা হুরে মায়েরি। তৌসির ওকে চুপ করতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আমি আবার তোমার লগে কিতা করলাম? বেইমানি কথা কও কেন? বেইমানি বলতেছেন কেন? ঘুমাতে দেন রাতে আমায়? এই গলায় চুমু, এই গালে চুমু, এই কপালে চুমু, এই চুলে মুখ গুজে দেওয়া, এই ঘাড়ে চুমু, ছি ছি, কত কি! নাজহার মুখে ধারণা করা বাণীতে তৌসির অতিশয় স্তব্ধ হয়। তালুকদারের মাইয়া তো এমন না, এমন নির্লজ্জ কথা কিভাবে বলল? তৌসির নাজহার কথার জবাবে তিক্ততায় আভা মেশানো নিগুড় স্বরে শুধায়, সি সি তালুকদারের মাইয়া, তোমার একটু লাজ লজ্জা নাই? জামাই হিসেবে ভালো লাগছে, একটু মিঠা মায়া করি, এটাও এমনে ব্যঙ্গ কইরা বলতেছো? নিজে করতে সময় লজ্জা লাগে না, আর আমি বললেই দোষ? না না, তোমার মতো নোবেলপ্রাপ্ত ডাকাইত মাইন্সের দোষ আছে নাকি? যত দোষ আর নিন্দা আমারই। সে তো আর আছেই, মন্দ লোকের নিন্দাই তো বেশি না। আচ্ছা, তুমি এখন নিচে যাও, গিয়া আম্মা চাচিদের লগে কামে সাথ দাও, আমি আইতাছি। আমি যাব না। আমি গেলেই আপনার বিবিজান আমার দিকে কেমন করে তাকান আর খোঁচা মেরে কথা বলেন। তৌসির নাক মুখ কুচকাই। বিয়ের পর থেকে শুরু হয়েছে যে এই দুই বেজাত মহিলার রাশারাশি, আর থামারই নাম নেই। তাই আর এক্সট্রা কথাই না গিয়ে লুঙ্গির গিট খুলে তা শক্ত করে দিতে দিতে সামনেই দু কদম ফেলে বলে ওঠে, আমি যাই, তুমি লাগতো না। এই বলে রুম থেকে বের হওয়ার জন্য অগ্রসর হয়। নাজহা তৌসিরের যাওয়ার পানে এক নজর দেখে আবারও বিছানা গোছাতে থাকে। তৌসির দরজার সামনে এসে বাইরে উকি দিয়ে দেখে কেউ আছে কিনা। যখন দেখে কেউ নেই, তখন ঠোঁট রঙিন হাসি টেনে ধরে দ্রুত পায়ে নাজহার পেছনে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে নাজহাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ওর পেটের সাইডে কাতুকুতু দিতে দিতে নিজের নাক মুখ ঠেসে ধরে নাজহার ঘাড়ে গলায় বারবার ছোঁয়াতে থাকে। এমন অপ্রত্যাশিত অঙ্গীকারে নাজহা ভয়ে লজ্জায় ইতস্ততায় জমে যায়। কাতুকুতু লাগায় নিজের অজান্তেই খিলখিলিয়ে হাসতে হাসতে বলে, আরে আরে, কি করছেন? কিচ্ছু না। শিকদার কুঠিরের অন্দর মহলে বিবিজানের ঘরের দিকে লুঙ্গির কোণ হাতে নিয়ে চিল্লাতে চিল্লাতে এগোতে থাকেন তুয়াইদ সাহেব, অর্থাৎ তৌসিরের দাদাজান নূরজাহান বলে হাঁক দিতে দিতে তিনি প্রবেশ করেন। শিকদার কুঠির কি কোনো গোপন আস্তানা? না, শিকদার কুঠির কোনো নিছক গোপন আস্তানা নয়। এটি আসলে শিকদার জমিদার বাড়িরই একটি সুবিশাল শাখা। বাইরের লোকজনের কাছে এই স্থানটি স্রেফ একটি বিশাল কৃষি ও পশু সম্পদ কেন্দ্র হিসেবেই পরিচিত। এখানে রয়েছে শত শত মুরগি, গরু, ছাগল ও পাখির সুবৃহৎ খামার। চারপাশে নজরকাড়া ফল ফুলের বাগান আর বিস্তীর্ণ জলরাশিতে ফিশারি মাছ চাষের বিপুল আয়োজন।
ফসল ও অন্যান্য সামগ্রী রাখার জন্য রয়েছে সুবিশাল গুদাম ঘরও। এক কথায় জনসাধারণের কাছে এটি শিকদারদের সমৃদ্ধি ও ব্যবসার প্রতীক। কিন্তু এই সবটুকু কেবলই এক চমৎকার মুখোশ। এই দৃশ্যমান ঐশ্বর্যের ঠিক নিচেই চাপা পড়ে আছে এক শীতল গোপন জগৎ। লোকচক্ষুর আড়ালে এই প্রাচীর ঘেরা কুঠিরের মুখ চলে এক অন্য খেলা, যেখানে আইন নয় বরং কালো হাতের ইশারায় শেষ কথা। শত শত অপকর্মের নিঃশব্দ আনাগোনা চলে এই প্রকাশ্য আস্তানার অন্দরে, যেখানে ব্যবসার আড়ালে চলে অশুভ শক্তির গোপন কারবার। দাদাজান বিবিজানের ঘরে ঢুকেই প্রচণ্ড রাগী গলায় তিনি উচ্চারণ করেন, তুমি ওই ইমলিরে কি করছো? বিবিজান ওনাকে দেখে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাদাজানের সামনে এসে দাঁড়ান। শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলেন, গতকাল পালিয়ে যেতে চেয়েছিলি, আমি ওর সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছি। এই কথা শোনা মাত্রই দাদাজানের রাগ 3 গুণ বেড়ে যায়। ক্রোধ নিয়ে তিনি বলে ওঠেন, ওই মা গে তুই জানিস না এই ইমলি একমাত্র তৌসির সম্পর্কে জানতো? আমি চাই না আমার তৌসির সম্পর্কে আর কেউ জানুক। তোর পণ্ডিতি আমি ছাড়াবো, খালি একবার তৌসিরের মধ্যে 53 লোকের জমি বেছে নেই। এই বলে ঘর থেকে নাচ বেরিয়ে যান তিনি। তার যাওয়ার পথের দিকে চেয়ে থাকেন বিবিজান আর নিরলসভাবে বলেন, তৌসির রে, জমির ভাগ শুধুই আমার, অন্য কারো হতে দেব না আমি। রাত 8টা। শিকদার বাড়ির ছাদের আড্ডাখানায় চিন্তার আড্ডা বসেছে আজ। আর বসতে যে বাধ্য। সেই ফেক রেকর্ডটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। মিমস, পোস্ট, রিলস, নিন্দার শেষ নেই। তৌসিরের পক্ষের মানুষও তার বিপক্ষে। গুলজার তো এই সুযোগে একদম মাথায় উঠে নাচতেছে। নাজেম চাচা, রুদ্র সবাই মাথা মারছেন। ওনাদের এই মাথা মারা আর আক্ষেপের ধার তৌসির থারছে না। সে নিশ্চিত মুভি দেখতে ব্যস্ত। রুদ্র পায়চারি করতে করতে ঠোঁট কুচকে চোখ ফিরিয়ে তৌসিরের এই শান্ত চেহারার দিকে তাকায়। এত শান্ত দেখে ক্লান্ত হয়ে অসন্তুষ্ট স্বরে বলে, ভাই, তোমারে লইয়া তুলপার হয়ে যাইতেছি, আর তুমি এসব এত শান্ত, কিছু করো। হয়ে যাক, তুই তো আমাদের আন্ডারে। যে নিউজ মিডিয়াগুলো আছে একটা কনফারেন্সে সেট কর। ওখানে যেন গুলজারকেও ইনভাইটেশন দেওয়া হয়, সাথে টাইটেল যেন দেয় তৌসির শিকদার অবশেষে সরাসরি মাফ চাওয়ার সিদ্ধান্ত নিলেন তার প্রতিপক্ষের প্রতি এমন আচরণের জন্য। রুদ্র হা হয়ে যায়। রুদ্র কি বলবে বুঝে উঠতে পারে না। নাজেম চাচা তৌসিরের প্ল্যান কিছুটা হলেও আজ করতে পারেন, তাই বলেন, আচ্ছা, আমি করতেছি ব্যবস্থা। তোমাদের কত কি, তোমরা পারো বটে। আমি হাতে না মাইরা ভাতে মারতে পছন্দ করি। দেখিস ওই খানকির পোলা মাদারচোদ গুলজারে কি করি আমি। আরে দেশে তো তোলপার হয়ে যাইতেছে ইলেকশন নিয়া। এরা এই দেশে খাইয়া নেওয়ার আগে ভাগাইতে হইব গো। আরে ওদের মেইন টার্গেট মুসলিম মাইয়ারা। আমি 3 দিন আগে টাউনে গেছিলাম, তখন দেখলাম একটা হিন্দু পোলা একটা মুসলিম মাইয়ারে নিয়ে আবাসিক হোটেলে যাইতাছে। ওই মাইয়া মনে হয় মাদ্রাসার বুরকাওয়ালা। এমনি আর কতখানি দেখছি। অগো মেন টার্গেটই মুসলিম মাইয়াদের শেষ করা, পাচার অব্দি কইরা দেয়। ওই বদমাশদের ধৈর্য এক একটারে আল্লাহর নামে কোরবানি দিয়া দিলে মন্দ হয় না। ভালো মন্দ রাখো, তোমার কি হইব এইটাই ভাইব। কাল কি করতে চাইতেছ? শুয়োরের বাচ্চা গুলজারের জীবনে 24টা বাজাইতে চাইতেছি। তোরা শুধু দেখা যা। তোমার বদনাম দেখে তালুকদাররা হয়তো ঢোল বাজাইয়া নাচতাছে। ওরা নাচতে নাচতে কোমর ভেঙে ফেলছে তো। দেখ গিয়া, যতই আত্মীয় হোক ওরা খুশিই হইব। আর ওই চুত মারানি নোবেলপ্রাপ্ত বাইনচোদের কথা কইও না, ওরা তো সবগুলোই ধৈঞ্চার বাল। নাঝার আব্বা ওকে ফোন দিয়েছেন। উনি তৌসিরের সাথে কথা বলতে চান বর্তমান ইস্যু নিয়ে। তাই নাঝা ফোন নিয়ে ছাদে তৌসিরের কাছে আসে। যদিও আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাবার জোড়াজুড়িতে নিয়ে আসে। এদিকে মিনহাজ মামা তৌসিরকে জিজ্ঞেস করেন, তোর বউ ভালো চলতেছে তো? বাপ চাচার মতো গাদ্দারি করে না তো? তৌসির এ শুনে মুচকে হেসে বলতে যায় না, কিন্তু তখনই চোখ পড়ে টেবিলের উপর থাকা নাজেম চাচার সানগ্লাসে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নাঝা পেছন থেকে আসছে। নাঝাকে দেখে তৌসির নিজের মত পাল্টে নিয়ে তিক্ত সুরে বলে, আরে আমার বউ গাদ্দার না, 1 নাম্বার ডাকাত, বাপ চাচার থেকে 3 কাঠি উপরে। অন্য সময় হলে হয়তো তৌসিরের কথায় সবাই হাসতেন, কিন্তু এখন হেসে মেতে ওঠেন না, বরং চুপ মেরে যান।
তৌসিরের অপোজিটে নাজাম চাচা, মিনহাজ মামা সবাই বসে আছেন। তৌসির আর রুদ্র শুধু এদিকে বসা। নাজাম চাচা নাঝাকে দেখে ততমত খেয়ে তৌসিরকে ইশারা দেন চুপ করতে। আর নোহমানও ইশারা দিয়ে বলে, তোমার আজরাইল দাঁড়িয়ে তোমার পিছনে। তৌসির তাদের ইশারা বুঝতে পেরেও নাঝাকে রাগাতে বলে ওঠে, আমার বউ এতটাই মারাত্মক যে সে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পাশে থাকতো তাইলে হিটলারও জয়লাভ কইরা নিত। আস্তু গেয়া বেটা। নাঝা এসে তৌসিরের পাশে দাঁড়ায়। রুদ্র এখানে এই মুহূর্তে নাঝাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আতঙ্কে এক লাফে উঠে ঠিক হয়ে বসতে বসতে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুদ্রকে এভাবে জুড়ে চেঁচাতে দেখে নাঝা বিরক্ত হয়। হে আর নতুন কি, তৌসির তো কথায় কথায় এসব বলে, কিন্তু তাও কথায় কথায় বললেও এভাবে সবার সামনে বলা আদৌ উচিত? নাজা একবার একা পাক, এই হার কেপটে বজ্জাত লোকটাকে তখন বুঝাবে বিদ্রোহ কি জিনিস। নাঝা ফোনটা ধরে তৌসিরের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, আব্বা কথা বলবে। তৌসির নাঝার দিকে এক নজর তাকিয়ে চুপচাপ হাতে ফোন নেয়। নাঝা ফোন ওর হাতে দিয়ে নিঃশব্দে ছাদ থেকে চলে আসে। সবাই দেখে বলে ওঠেন, আজ তৌসির তোমার কপালে দুঃখ আছে। তৌসির ফোন শেষ করে ঘরে আসে নাঝার ফোন নিয়ে। এসে দেখে ঘর ফাঁকা, বুঝে নেই নাঝা বারান্দায়। তাই ফোনটা বিছানায় আলগোছে রেখে বারান্দার দিকে আগায়। বারান্দার দরজায় গিয়ে দাঁড়াতেই দেখে নাঝা আকাশ পানে এক দৃষ্টিতে চেয়ে আছে আর কি যেন ভাবছে। তৌসিরের উপস্থিতি নাঝা টের পায়, তথাপি টের পেয়েও নাঝা চুপটি করে দাঁড়িয়ে রয়। তৌসিরের কখনোই নাঝার নীরবতা পছন্দ হয়নি, তাই আজও হয় না। হেলে দুলে এসে নাঝার পাশে দাঁড়ায়। গ্রীবা কাত করে নাঝার মুখপানে আর চোখে চায়। ভাবসাব বোঝার চেষ্টা করে। ভাবসাব ভালো না, তাই সাবধানে কথা বলতে হবে। এই ভেবে তৌসির গলা খাকারি দিয়ে ওঠে। তুমি ছাদের কথা শুনে রাগ করছো? আমার যার তার কথায় রাগ মানায় না। তৌসির নাঝার কথায় মিটিমিটি হেসে ওঠে। তৌসির নাঝাকে ম্লান গলায় বলে, আমি তোমার উপস্থিতি টের পাইয়াই মজা করছি, এসবে মন কষিও না। যদিও তুমি নোবেলপ্রাপ্ত বদমাস, তারপর আমি এগুলো নিজের মধ্যেই চাপা রাখছি, কাউকে বলিনি। আপনার বকবকানিটা বন্ধ রাখুন, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। বাহ, আমার ইচ্ছাধারী নাগিন, তোমার এই সুন্দর রূপটা তো মারাত্মক সুন্দর। নাঝা তৌসিরের দিকে ক্রোধ নিয়ে তাকায়, তথাচ কিছু বলে না, কারণ সে পণ করেছে তৌসিরের সাথে তর্ক করবে না। তাই একটা টু শব্দ মুখ থেকে নিঃসৃত করে না। বিষ খেয়ে বিষ হজম করে সহ্য করে নেয়। কিছু সময় নীরবে কেটে যায়। তৌসির এবার নাঝার ডান হাতের বাহু টেনে ওকে সোফায় বসায়। হঠাৎ এমন আচরণে নাঝা ক্ষুব্ধ হতে না চেয়েও হয়, আর এমন আচরণে হওয়ারই তো কথা। নাঝা উঠতে গিয়ে বলে ওঠে, কি সমস্যাটা কি আপনার? তৌসির নাঝাকে আবারও জোর করে বসিয়ে দিয়ে তার হাঁটু ঘিরে বসে পড়ে। তৌসিরকে এভাবে বসতে দেখে নাঝা ভ্রু কুচকায়। তৌসির নাঝার দুই হাত আলতো হাতে ধরে নাঝার হাঁটুর উপর রাখতে বলে, তোমার জন্য আমি কিছু এনেছি। কি এনেছেন? তৌসির নিজের শার্টের বুক পকেট থেকে একখানা সরু চিকন পাতলা আর উপর পায়েল বের করে নাঝার সামনে ধরে। তৌসিরের হাতে পায়েল দেখে নাঝা তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করে, এটা কোথায় পেলেন? সেদিন তোমারে যে নূপুর বেবিজান পরাইতেছিল আর তুমি ছিঁড়া নিছিল না, ওই নূপুর আমি তুলে রাখছিলাম। পরে চেক করাইয়া দেখি যে এগুলো রূপুর, তাই সেই নূপুর এর মধ্যে একখানা বাঙ্গাই তোমার লাগে পায়েল বানাইছি, আর আরেকখান রাখছি আমাদের যদি মায়া হয় তাহলে তারে পায়েল বানাইয়া দিব, আর পোলা হইলে গলার চেন। তৌসিরের কথায় নাঝা স্তব্ধ নয়নে তৌসিরের মুখপানে তাকায়। স্বপ্নটা একটু হলেও পূরণ হলো, কিন্তু পার্থক্যটা শুধু আজ তালহা ভাইয়ের বদলে তৌসির বসা। নাঝা নিরন্তর চেয়ে রয়। নাঝার এই চাহনি দেখে তৌসির ওকে জিজ্ঞেস করে, পছন্দ হইল? হয়েছে তো, বেশ পছন্দ হয়েছে। আচ্ছা, আপনার টাকা খরচ হয়নি? না, লাগেনি, দোকানটা রুদ্রের। ও আমি পরিয়ে দেই। না না না, আমি নিজেই পরে নিই। আপনি কেন পা ছুতে যাবেন? সেদিন তো আমার হাঁটুর উপর পা রেখে খুলিয়েছিলে, তাহলে আজ এত সম্মান দেখাইতেছো যে? সেদিন তো রেগেছিলাম, আজ প্রয়োজন নেই, আমি নিজেই পরে নিব। তোমার পাটা রাখো তো আমার বুকের এখানে। পাগল হয়ে গেছেন আপনি? আমি কেন আপনার বুকে পা রাখতে যাব? সরুন এখান থেকে। ইস, তোমায় রাখতে বললাম না? রাখো না, একটা জিনিস দেখাবো। না, আমি পারবো না। রাখো না কৈতরি।
না, সম্ভব না। এ বেটি সাউয়া, তাড়াতাড়ি রাখ, তোরে তেল মাখানোর সময় নাই আমার। ধমকে নাঝা ভ্রু কুচকায়, তারপর সংকোচ কাটিয়ে ধীরে ধীরে কাঁপা কাঁপা পায়ে তসিরের বুকের পাশে নিজের নরম ডান পাখানি ঠেকায়। নাঝা নিজের এই ভয় আর সংকোচে বাকরুদ্ধ, না পারতে দুই হাতে সোফার কভার খামচে ধরে দাঁতে দাঁত চেপে বসে রয়। তসির নিজের বুকে রাখা নাঝার চরণের ন্যায় তাকায়। তসিরে দেখে দুই হাতে নাঝার পাটা নিজের বুকে চেপে ধরে। নাঝা শিউরে হালকা চিৎকার করে বলে ওঠে, শোবেন না আমায়, কেমন লাগছে? তৌসির নাঝার এই অনুভূতির কথা জানতে পেরে মুচকি হাসে। তৌসির এবার ধীরে ধীরে আলতো হাতে নাঝার টাকনোর উপর থেকে নাঝার সেলোয়ারের মুড়িটা একটু উপরে তুলে নিয়ে অতি যত্নে পরিয়ে দেয় পায়েলটা তার পায়ে। তাকাতে তাকাতে নিজের অজান্তেই মাথা ঝুঁকিয়ে নাঝার টাকনোতে ঠোঁট ডুবে বারংবার কয়েকবার চুমু খায়। নাঝাই দেখে স্থবির, সে চিল্লিয়ে বলে ওঠে, কি করছেনটা কি, পাগল হয়ে গেছেন? তৌসির নাঝার চিৎকারের জবাবে শুধু একটা মৃদু হাসি তার পানে ছুড়ে দিয়ে তার পা ছেড়ে সোফায় তার পাশে উঠে বসে। নাঝা তৌসিরের দিকে হাসি মুখে চেয়ে শুধায়, খুব সুন্দর মানিয়েছে, তাই না? তোমার পছন্দ হয়েছে তো? বড্ড। নাঝার কথায় তৌসির মুচকি হাসতে হাসতে গায়ে এলিয়ে নাঝার উড়ুতে নিজের মাথা রাখতে রাখতে বলে, থাকবা এই মন্দ লোকের নিন্দার সংসারে? নাঝা তৌসিরের কথায় নিরুত্তর থাকে। অন্যমনস্ক হয়ে তৌসিরের চুলের ফাঁকে আঙ্গুল আলতোভাবে চালাতে থাকে। তৌসির আবার বলে, তুমি আমার লগের যাই করিও, খালি আমারে ঠকাইও না, কারণ তোমারে আমি আপন কেউ ভাবি। নাঝা তৌসিরের কথায় দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে তৌসিরের চোখ পানে খানিক মুহূর্ত চেয়ে রয়। অতঃপর জিজ্ঞেস করে, আমায় আপন ভাবেন? ভীষণ। এটা জানার পরও যে তুমি গাদ্দার। যখন বিশ্বাসঘাতকী ভাবেন, তাহলে কেন আপন ভাবেন? তুমি যে যুদ্ধের মাঠে ছুটে এসে আচমকা মগজে ঢুকে যাওয়া বুলেটের মতো, যার আগমন আকস্মিক হলেও অবস্থান অনিবার্যভাবে আপন। নাঝা তৌসিরের কথায় দীর্ঘশ্বাস ছাড়ে, তথাচ আর কিছু না বলে চুপ রয়। তৌসির এবার সাহসের কাজ করে, যাকে বলে মহাসাহসী। হাত বাড়িয়ে ধীরে ধীরে নাঝার ড্রেসটা তার প্যাটের উপর থেকে সরিয়ে নাঝার উন্মুক্ত প্যাটে নিজের মুখ গুজে দেয়। নাঝা দাঁতে দাঁত চেপে তৌসিরের বাহু খাবলে ধরে চেঁচিয়ে ওঠে, তৌসির সরুন, তৌসির তাড়াতাড়ি সরুন। নাঝার এই বিপত্তি দেখে তৌসির মাথা সরিয়ে আনে। তৌসির সরে যেতেই নাঝা ড্রেসটা ঠিক করতে করতে রাগে গলায় বলে ওঠে, আপনার সাহস অতিরিক্ত বেড়ে গেছে। কোন সাহসে আপনি এটা করলেন? আমার অনুমতি নিয়েছেন? কোন সাহসে আবার? স্বামীর সাহসে। সরুন বলছি আমার কোল থেকে। না, এখানে থাকি। বেলা 1টা। তৌসির উপস্থিত আছে একটা মিডিয়া কনফারেন্সে, যেটা সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে। পরিধানে সাদা পাঞ্জাবি আর পাজামা, পাঞ্জাবির উপর কালো মুজিব কোট। তৌসিরের অপোজিটে বসে আছে গুলজার, মুখে জয়ের হাসি কিলবিল করছে তার। তৌসিরকে একের পর এক প্রশ্ন করা হচ্ছে। একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনার মতো একজন নেতার কাছ থেকে এমনটা আশা করা সত্যি হতাশাজনক স্যার। সত্যি সত্যি হতাশাজনক। আমিও খুবই হতাশ হয়েছিলাম যখন নিজের মুখ থেকে না বলা কথা নিজের মুখ দ্বারা শুনেছি। ভারী আশ্চর্য হয়েছি। তৌসিরের এই কথায় গুলজার থতমত খেয়ে যায়। তৌসিরকে এবার একজন সাংবাদিক প্রশ্ন করে জিজ্ঞেস করেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন এগুলো মিথ্যা? ব্রেন ভালো আছে আপনার। সাংবাদিক সাহেব, ধরতে পারলেন কথার মানে? মিথ্যা বলবেন না তৌসির সাহেব, এমনিতে আপনার বলা এসবে আমি অত কষ্ট পাইনি। ভেবেছি ভাই ব্রাদার হিসাবে বলে দিয়েছেন। না না, মিথ্যা আমি বলি না। আমি খাঁটি কথার মানুষ। এগুলো সবই আধুনিক ভয়েস এডিটের খেলা। কোনো প্রমাণ? অবশ্যই। বলে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা রুদ্রকে ইশারা করে। রুদ্র ব্যাকগ্রাউন্ডে আসল ভিডিওটা প্লে করে, যেখানে তৌসির বলেছিল এগুলো আসলে বাজে জিনিস, একজন মহিলাকে এভাবে হেনস্থা করা উচিত হয়নি। আজকালকার মিডিয়ার অবস্থা তো কুকুরদের মতো হয়ে গেছে। এগুলো কেমন নীতি? মানুষ কি করে এমন সিরিয়াস কিছু নিয়েও ইস্যু ক্রিয়েট করতে পারে জানা ছিল না। এইসব মিডিয়া বয়কট করা উচিত। এবার তৌসির মাইকে বলে ওঠে, এটা হলো আসল ক্লিপ। আপনারা আগের ক্লিপটি লক্ষ্য করলে শুনবেন ওখানে কোনো নয়েজ নেই, কিন্তু এখানে আছে।
এবার বুঝুন কেন আছে, কারণ এটি রিয়েল, এর জন্য আছে। এবার প্রশ্ন করতে পারেন এই রিয়েল ভিডিওটি কোথা থেকে এলো, আমি কোথায় পেলাম? ভাবতেও পারেন আমি অপবাদ থেকে বাঁচতে নিজে পড়ে রেকর্ড করেছি, কিন্তু তেমন কিছুই না। ভালো করে দেখলে বুঝবেন ভাইরাল হওয়া ক্লিপের আর আমার প্লে করা এই ক্লিপের সম্পূর্ণ মিল আছে, শুধু কথাগুলো ছাড়া। আর এগুলো রেকর্ড করেছিল আমার এই দলের একজন, যার নাম তৈমুর। এই বলেই তৈমুর বলে ডাক দেয় স্টেজে তৌসির। তৈমুর স্টেজে মাইক্রোফোনের সামনে এসে শক্ত গলায় বলতে শুরু করে, আসসালামু আলাইকুম, আমি তৈমুর। আমি আজ এখানে এসেছি একটা বিশেষ কথা বলতে। যখন গুলজার সাহেবের নামে বিতর্ক খবর ছড়ানো হয়েছিল, তখন ওই সময় আড্ডাখানায় বসে তৈসির সাহেব গুলজার সাহেবের পক্ষ নিয়ে কথা বলেন। সেই সময় আমি নিজে আমার মনে হলো যে তৈসির সাহেব এত ভালো একজন মানুষ, তিনি প্রতিদ্বন্দ্বী হয়েও এই কঠিন সময়ের পাশে দাঁড়িয়েছেন, তার পক্ষ কথা বলছেন। তাই আমি পুরো ঘটনাটা রেকর্ড করি। তারই অজান্তে রেকর্ডটা নিয়ে আমি গুলজার সাহেবের ম্যানেজার আহাদ সাহেবের কাছে যাই। তাকে বলি, দেখুন তৈসির সাহেব কতটা স্পষ্ট মনের অধিকারী, এই রেকর্ডটা আপনি গুলজার সাহেবকে দেখান। আমি চেয়েছিলাম গুলজার সাহেব জানুন তৈসির সাহেবের মন কতটা স্পষ্ট। আমি চেয়েছিলাম রেষারেষি না থাকুক। তৈমুরের এই কথাগুলো শুনে উপস্থিত সবাই থমকে যান। তৌসির মাইক্রোফোন হাতে নিয়ে বলে ওঠে, ধন্যবাদ তৈমুর, তোমার কথা শুনে সবাই নিশ্চয়ই কিছুটা চমকে গেছে। এবার আমি এমন একজনকে ডাকতে চাই যিনি এই পুরো ঘটনার পেছনের পরিকল্পক। প্লিজ ওয়েলকাম গুলজার সাহেবের ম্যানেজার মিস্টার আহাদ। তৌসিরের আহ্বানে গুলজারের ম্যানেজার আহাদ মঞ্চে আসে। আহাদ স্টেজের মাঝখানে এসে দাঁড়ায়, গলা ধরে আসা অনুতপ্তের ভান করে মাইক্রোফোনে বলতে থাকে, আমি অত্যন্ত দুঃখিত। এই জঘন্য কাজ করার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। যা করেছি তা কেবল আমাদের দলের আপাতত স্বার্থ রক্ষার ভাবনা থেকেই। তৈমুর সাহেব আমাকে তৌসির সাহেবের যে ভিডিওটি পাঠিয়েছিলেন, সেখানে সত্যি তিনি গুলজার সাহেবের পক্ষে কথা বলছিলেন। আমি সেই ক্লিপটি গুলজার সাহেবকে দেখাই। তখন তিনি আমাকে নির্দেশ দেন ভিডিওটি বিকৃত করে এমনভাবে প্রকাশ করতে যাতে তৌসির সাহেবের ভাবমূর্তি ধূলিসাৎ হয়। তার কথার মতে আমি থাইল্যান্ডের একজন এক্সপার্ট এডিটরকে দিয়ে এই ভালো কথাগুলো সম্পূর্ণ বিপরীত ও মিথ্যা মন্তব্যে পরিণত করাই। সব মিথ্যে, এগুলো সব মিথ্যে। এটা আমার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র। গুলজারের এই অসহায় আর্তনাদ গুঞ্জন সৃষ্টি করে। আহাদ কালক্ষেপণ না করে তখনই মোবাইলে গুলজারের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রমাণ দেখায়। এবার সাংবাদিকরা গুলজারের দিকে ধেয়ে যান। লজ্জা আর অপমানে গুলজারের মাথা নত হয়ে আসে। সে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যেতে চাইল। ঠিক তখনই তৌসির মাইক টেনে ধরে বলে ওঠে, গুলজার সাহেব, এখনও আপনার মুখোশ পুরোপুরি খোলেনি। আরও কিছু সত্য এখানকার মানুষের জানা বাকি। তৌসির এবার সেই রিপোর্টারকে ডাকে। সেই রিপোর্টার এবার সবার সামনে এসে স্বীকার করে নেয়, সেই দিন গুলজার সাহেবই আমাকে মোটা অঙ্কের কমিশন দিয়েছিলেন। তিনি নিজের স্ত্রী এবং নিজের নামে বিতর্ক তৈরি করেছিলেন, যাতে সমাজের চোখে তিনি ভুক্তভোগী সেজে লোকজনের করুণা ও সমবেদনা অর্জন করতে পারেন। এতক্ষণ ধরে গুলজারের মুখে যে বিজয়ের হাসি কিলবিল করছিল তা নিমিষেই বাষ্পীভূত হয়ে গেছে। তৌসির এক দক্ষ শিকারী আত্মসমর্পণের মতো মাথা নিচু করে গুলজার বসে থাকে। তৌসির এবার শান্তির সাথে মাইক টেনে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, ভাই সাবরা, আমি তো আপনাদেরই লোক, মাটির মানুষ। এসব প্যাচ ঘুচ আমার মাথায় নেই। মেয়র হয়ে আছি মোটে 4 বছর হলো। এই 4 বছরে আমার কোনো ভুল বা খারাপ কাজ কি আপনারা পেয়েছেন? আমি রাজনীতিতে এসেছি নিজের এই জেলা আর এখানকার মানুষের ভালো করার জন্য, কোনো ধান্দাবাজি বা ছল ছাতুরি করার জন্য আসিনি। আমি কোনোদিনও এসব নোংরা খেলা খেলিনি, আর এভাবে কাউকে জোর করে নিজের পক্ষে টানতেও চাইনি। অথচ দেখুন, উল্টো আমাকে এই খেলার শিকার হতে হলো। আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত আমার পাথেয়। আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন। বিনীত নিবেদন, কারো বিষয়ে সামান্য কিছু শুনেই যাচাই না করে দিলকে তাল বানাবেন না। এই ঘোষণা দিয়ে তৌসির বিজয়ের ব্যবসায় বিদায় নেয়। রুদ্র বা ক্রুদ্ধ।
তৌসিরের এই চূড়ান্ত জয় দেখে তার মনে হলো এখানেই উল্লাস প্রকাশ করতে। কনফারেন্স থেকে সোজা কুঠিরে চলে এসেছে সবাই, কেউ আর বাড়ির পথ মারায়নি। বিবি যেন কুঠিরেই আছেন, আড্ডা দেওয়ার জন্য যে আলাদা কক্ষটা রাখা সেখানে আসর বসেছে। তৌসির তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে বসে আছে। তৌসিরের এই মাইন্ড গেমে রুদ্র, কেরামত, নুহমানরা তো খুশিতে নেচে নেচে কোমর ভেঙে ফেলছে, কিন্তু যার জন্য এত কিছু সেই তৌসিরে চুপচাপ বসে আছে, তার মুখে কোনো হাসি নেই। মিনহাজ মামা এগিয়ে সে তৌসিরকে জিজ্ঞেস করেন, কিরে একটু তো নাচ, তোর লাগেই তো এত উল্লাস। এই ছিচকে গুলজারের কুপকাত করতে আমার কতগুলো পয়সা যে খরচ হইল। মিনহাজ মামা হু হু করে হেসে ওঠেন। তৌসিরের কাঁধে হাত রাখতে রাখতে বলেন, আরে বেটা চিন্তা করিস না, 100 পয়সার লাভে 10 পয়সা তো ফেলতেই হয়, এসব বাদ দে। জীবনে কিছু কিছু ক্ষেত্রে টাকা ফেলতে হয়, নয়তো জেতা যায় না। তাদের কথায় তৌসিরের মনটা যেন একটু সতেজ হলো। নাজেম চাচা নুহমানের দিকে তাকিয়ে হাঁক দিলেন, নহমান, লাগাতো একটা জাক্কাস গান, আজ পার্টি হইব। তাহলে গুলজানের জন্য সমবেদনার একটা গান চালাই। তৌসির রুদ্রের বুক পকেটে ঝুলে থাকা কালো সানগ্লাসটা বের করে স্টাইল করে চোখে পড়তে পড়তে বলল, লাগা মামা। ক্যারামত স্পিকারেই গান চালু করলো। গানের সুর কানে আসতেই তৌসির গুলজারের বদলে রুদ্রের দিকে তাকিয়ে বুকের উপর হাত রেখে গানের তালে তালে গেয়ে ওঠে, আহা কেমনে রাখি বাঁধিয়া 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 এই মনের পাখি বাঁধিয়া বাঁধিয়া বাঁধিয়া। রুদ্র লুঙ্গির দুই কোণ দুই হাতে ধরে নাচতে নাচতে স্পিকারে গানের সাথে তাল মেলায়, আহা কেমন রাখি বাদিয়া এই মনের পাখি বাদিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে বদুয়া। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া। গানের তালে তৌসির এক লাফে সোফার উপরে উঠে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে আবারও গিয়ে ওঠে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। রাত 9টার কাছাকাছি ঘরের দিকে আসছে তৌসির। শরীর চলছে একরকম, মন পড়ে আছে আরেক জায়গায়। কেমন একটা বিষাদ লাগছে সব। সারাটা দিন কেটে গেছে অথচ নিজের ডাকাতনিকে একবারও ঠিক মতো দেখা হলো না। তার পরিচিত ছোঁয়া খুনসুটিতে মেতে ওঠা বা অকারণ ফাইজলামি করে ওকে রাগিয়ে দেওয়া আজ তার কিছুই হয়নি। তৌসির টের পাচ্ছে নাজহা তৌসিরের অভ্যাসের মধ্যেও ঢুকে যাচ্ছে না। সে নিজেই একটা তীব্র মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে, এমন একটা অভ্যাস যা পূরণ না হলে বুকের ভেতরটা ফাঁকা হয়ে আসে। শুধু এক পলক দেখলেই তৌসিরের মনে হয় গোটা মহাবিশ্বের সমস্ত সুখ, সমস্ত প্রশান্তি সে যেন নিজের পক্ষে ধারণ করে নিয়েছে। এই অনুভূতিটা, এই টানটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষ করে নাজহার সবুজ ওই চোখ দুটো, নাজহার ওই আখি জোড়া তৌসিরকে এক অদ্ভুত মায়ায় টানে, যে টান এখন এক মারাত্মক তৃষ্ণায় রূপ নিয়েছে। এক পলক দেখার, শুধু এক মুহূর্ত দেখার কি তীব্র, কি সর্বগ্রাসী লোভ। অথচ তৌসির তো এমন নয়, সে মোটেও লোভী প্রকৃতির মানুষ নয়। খুব অল্পতেই যে ছেলেটা দুনিয়া উজাড় করা খুশিতে মেতে উঠতে জানে, সেই তৌসির আজ এক অদ্ভুত লোভে আচ্ছন্ন। নাজহাকে দেখার লোভ, এই একটা লোভ সে কিছুতেই সামনে উঠতে পারছে না। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভাবলো নাজহাকে এই ক্ষণিকের পলকে দেখিবার যে তৃষ্ণা, যে বুক চাপা আক্ষেপ, তা বোধ হয় তৌসিরের এই জীবনে অন্য আর কোনো কিছুর জন্য কখনো হবে না। তৌসির ঘরের দরজার সামনে খাড়া হয়, আর খাড়া হতেই নাজহার চিৎকার করে ওঠে। তৌসির হতভম্ব হয়ে নাজহার দিকে তাকায়। নাজহার সামনে কোল্ড স্টোরেজ অর্গান ট্রান্সপোর্ট বক্স পড়ে আছে, আর ও ছিটকে সরে গিয়ে থরথর করে কাঁপছে। কোল্ড স্টোরেজ অর্গান ট্রান্সপোর্টের বক্সে তৌসির দুটো কিডনি রেখেছিল সকালে। বক্সটা কোথাও না নিয়ে খাটের নিচেই রেখে দিয়েছিল। তৌসির তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পড়ে থাকা বক্সের মুখটা লাগিয়ে আবার খাটের নিচে রাখে। নাজহার সারা শরীরে ছেকানি ধরে গেছে। নামাজ শেষে জায়নামাজ গুটিয়ে নিয়ে ওঠার সময় ওর চোখ পড়ে বক্সটা।
তাই কৌতূহল বশত হাতে নেয়। নিয়ে যখন অনেক কষ্ট করে লকটা লক খুলেই তো নাঝা তপটা খেয়ে যায়। ভেতরে দুটো মাংসের মতো অংশ। এ দেখে সারা শরীর কাঁপতে থাকে, দেহে রগে রগে ছেকানি ধরে যায়। তৌসির বক্সটা সযত্নে রেখে দিয়ে সোফা হতে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলে, সব সাউয়া তোমার লড়তে হইব কেন? তৌসিরের দেওয়া গালিতে নাঝা এখন আর রাগ করে না, উল্টো দু কদম এগিয়ে এসে তৌসিরের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, এগুলো কি? এইটা এক খানকির পোলা লয়ারের কিডনি। ছি, কতটা অমানুষ আর নিকৃষ্ট মানব আপনি। নিকৃষ্ট জানাইয়াই তো হাঙ্গা বইসস, তাইলে এখন ভ্যালকাস কিল লাইগা? এতটা শয়তান আপনি জানা ছিল না। এসব সার বেটি ব্যাং, আমার পায়ের টাকনুতে ব্যথা করতেছে, একটু ভিক্স লাগাইয়া পাটা টিপ্পা দে তো। নাঝা রে শুনে বড় বড় চোখে তৌসিরের দিকে তাকায়। কি শখ, পা টিপবে নাঝা? নাঝা নাখুশ হয়ে বলে, আমি পারবো না। দাও না একটু পাটা টিপ্পা আমার সবুজ বাঘিনী। পায়ের বদলে গলাটা টিপে দেই, হবে? তৌসির সটন হয়ে হেলে দুলে শুতে যাচ্ছিল, কিন্তু তা হলো না। নাঝার এমন কঠোর কথায় এক লাফে উঠে বসে বিতৃষ্ণায় ধমকে উঠল। ধুর বৈজতনি, ঠাডা পড়ুক তোর। এই ঠাডা পড়া জবানে জামাইর এসব কষ। এই বলে আবারও শটান হয়ে শুয়ে যায়। নাঝার মন চায় না তৌসিরের পা ছুতে, কিন্তু মন না চাইলেও মস্তিষ্ক বারংবার মনে করে দেয় গতকাল তৌসির নিজের বুকে নাঝার পা রেখেছিল, নাঝার পায়ে চুমু অব্দি খেয়েছিল। না, এখন তৌসিরের সাথে ব্যভিচার হয়ে যাবে। তাই ইচ্ছে না থাকতেও ওয়ার্ড্রবের উপর থেকে মালিশের কোটা নিয়ে তৌসিরের পায়ের কাছে এসে বসে। তৌসির নাঝাকে নিজের পায়ের কাছে দেখে ভ্রু কুচকায়। নাঝা গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কোন পায়ে? ডান পায়ে গো। কি নাটক! তৌসির নাঝার এই বাচ্চামি দেখে মুচকি হেসে ওঠে। এই প্রথম ম্যাচুরিটির সীমানা পার করে কোনো কিছু বলল নাঝা। নাঝা তৌসিরের পায়ে বাম লাগিয়ে আলতো হাতে মালিশ করতে থাকে। তৌসির আবেশে চোখ বুজে নিতে নিতে নাঝাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার এই আলতো ছোঁয়া বৃষ্টির ফোঁটার চেয়ে নরম গো টুনির মা। নাঝা তৌসিরের কথায় মুচকি হাসে। তৌসিরের পায়ের দিকে ওর চোখ পড়ে। এক হাতে মালিশ করতে করতে অন্য হাত বাড়ায় তৌসিরের টাকনোর উপরের তৌসিরের ফর্সা পায়ে। কালো কুচকুচে লোমগুলো বড় আকর্ষণীয়। নাঝা তৌসিরের পায়ে আঙ্গুল দিয়ে রেস কাটতে কাটতে তৌসিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কাতুকুতু আছে আপনার? না, কাতুকুতু লাগে না, কিন্তু যখন তোমার ছোঁয়া শরীরে লাগে তখন দেহের প্রতিটা কোষ কাঁপতে থাকে। আমি মনে হয় কারেন্ট, যে আমার ছোঁয়ায় আপনার শরীরে কাঁপবে। বললাম না, তোমার ছোঁয়া বৃষ্টির ফোঁটার চেয়েও নরম, আবার তার প্রভাব বিদ্যুতের ঝটকার ন্যায় তীক্ষ্ণ। নাঝা তৌসিরের কথায় আর কিছু বলে না। তৌসিরের পায়ে মালিশ করা শেষে তার পায়ের আঙ্গুলগুলো টেনে দিতে থাকে। পায়ের আঙ্গুল টেনে দিতে দিতে তৌসিরের দিকে তাকে বলে, আমি আপনার পা প্রথমবার ছুঁয়েছি, দিন এবার আমায় সালামি দিন। নাও, এই লজেন্স কিনে খেয়ে নিও। তৌসিরের দেওয়া কয়েনটা নাঝা হাত বাড়িয়ে হাতে নিয়ে যখন দেখে 2 টাকা, মেজাজ তুঙ্গে উঠে যায়। সিকিটা ফের তৌসিরের বুকের উপর ছুঁড়ে মেরে বলে, থাক, প্রয়োজন নেই, ছোট লোক কোথাকার। প্রয়োজন না থাকাই ভালো, ঘরের বউ তুমি, তোমার হাতে টাকা থেকে কি হইব? নাঝা তৌসিরের সাথে আর তর্কে জড়ায় না, কারণ তৌসিরের সাথে তর্কে ও কেন, ওর 14 গোষ্ঠীর কেউ পারবে না। তৌসির এবার নিজের পা সরিয়ে নিতে নিতে বলে, যাও হাত ধুয়ে আসো, আর লাগতো না। নাঝা চুপচাপ উঠে মালিশের কৌটোটা জায়গা মতো রেখে দেয়। অতঃপর ওয়াশরুমে প্রবেশ করে হাত ধুয়ে উজু করে বেরিয়ে আসে। বেরিয়ে এসে হাত মুখ মুছে হাতে পায়ে মুখে অলিভ অয়েল তেল মেখে রুমের লাইটটা অফ করে আলগোছে বিছানার এক পাশে শুয়ে পড়ে। তৌসিরুকে এত সকালে শুয়ে যেতে দেখে জিজ্ঞেস করে, এই তুমি ঘুমাইয়া যাইতেছো কেন? ভাত খাইবা না? না, খাবো না। কেন খাইবা না? আমি ইফতার করে নিছি, তাই খাবো না। রোজা ছিলা? হ্যাঁ। কিসের রোজা? এমনি রেখেছি, ইচ্ছে হয়েছে তাই। ব্যাস, তারপরে দুজনেই চুপ হয়ে যায়। কিছু মুহূর্ত নীরবতায় কেটে যায়। তথাপি
তৌসিরের কি আর নীরবতা পছন্দ? সে চঞ্চল মানুষ, তার ক্ষণে ক্ষণে চঞ্চলের আভাস। তৌসির হাত বাড়িয়ে নাঝাকে একটানে নিজের বক্ষের উপর নিয়ে আসে। নাঝা অবাক হয় না, কারণ সে জানে তৌসিরের এটা অভ্যাস। নাঝাকে বুকের ভেতর না নিয়ে বিয়ের পর অব্দি না ঘুমায়নি। তৌসির নাঝাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। নাঝার দম বন্ধ হয়ে আসছে, তাই বিরক্ত হয়ে বলে, ছাড়ুন তো, একটু ফাঁস করে ধরুন। তৌসির নাঝার বিরক্তি প্রকাশে নাঝাকে ছেড়ে দেয়, কিন্তু একেবারে ছাড়ে না। নাঝার মাথাটা নিজের বালিশে রেখে নিজেই নাঝার গলায় মুখ গুজে দিতে দিতে নাঝাকে জিজ্ঞেস করে, আমার ছোঁয়া পছন্দ না বুঝি? পছন্দ না, ভারী অপছন্দ। কিন্তু আপনার ছোঁয়ায় এখন আর গা গোলায় না, অশান্তি অনুভব হয় না, বরং এক আবেশ উপলব্ধি হয়। নাঝার বলা এই কথাখানি তৌসিরের অন্তরের অন্তঃস্থলে গেঁথে যায়। তৌসির সন্তুষ্ট হয়ে নাঝার গলায় বার কয়েকবার আলতোভাবে দাঁত বসায়। তৌসিরের এই কাণ্ডে নাঝা কেঁপে ওঠে। ওর দুই কাঁধের শার্ট খাবলে ধরে অসহ্য যন্ত্রণাদায়ক গলায় উচ্চারণ করে, তৌসির এমন করবেন না, কষ্ট হয়। আপনার দাড়িগুলো আমার শরীরের চামড়া ঝলসে দেয়, তার উপর আপনি কামড় দিচ্ছেন। তৌসির নাঝার এই অনুরোধ রাখে, ফের দাঁত বসায় না। নীরবে শুধু একের পর এক প্রগাঢ় চুমু আটতে থাকে নাঝার গলায়। নাঝা তৌসিরকে বাধা দেয় না, তৌসির নিজের মন ভরিয়ে নেয়। এক পর্যায়ে নাঝা ওকে জিজ্ঞেস করে, আপনি খাবার খাবেন না? খাবো একটু পর। যান, গিয়ে সবার সাথে খেয়ে নিন। আপনি না খেলে আম্মা আপনার জন্য অপেক্ষা করবেন, নিজেও খাবেন না। সারা রাত পড়ে আছে এসবের জন্য। বাহ, আমার আম্মার জন্য তোমার এত মায়া। এই বাড়িতে সবাই আমায় একটু অন্য চোখে দেখেন, ছিটিফিটি করেন, শুধু আপনার আম্মা আর সিমরানের আম্মা ছাড়া। তাই একটু মায়া তো তাদের প্রতি আমার আছেই। তৌসির নাঝার কথাই মুখ তুলে ওর চোখে মহাবিষ্ট চোখে চোখ রেখে এবার জিজ্ঞেস করে, তোমার লগে কেউ খারাপ আচরণ করে? কে করে কও আমারে? না, তেমন কিছু না, আমি চুপচাপ থাকি তো, তাই হয়তো তারাও আমার সাথে অত বেশি মেশার চেষ্টা করে না। ব্যাস এতটুকুই। তোমারে কিছু কইলে আমারে কইও, আমি দেখা নেব। তুমি অযথা তর্কে জড়াইও না, কারণ তুমি তর্কে জড়ালে খারাপ তুমি হইবা। নতুন বউ তুমি, তর্কে তোমায় মানায় না। ৬-৭ মাস যাক, তারপর তুমি রাজত্ব করিও, সমস্যা নেই। আর কারোর সাথে চুলোচুলি করার শখ নেই। তৌসির নাঝার এই কথায় আর অন্য কিছু শুধায় না। হালতু হাতে নাঝার ডান গালে হাত ছুঁয়ে বাম গালে মন ভরে একটা চুমু খায়। তৌসিরের ঠোঁটের ছোঁয়ায় নাঝা চোখ বুঝে নেয় আবেশে, কিন্তু তারপরেও বিরক্তি প্রকাশ করে বলে, সরুন তো, দরজা খোলা, কেউ এসে যাবে। কে আসবে? আমি এখন বিয়াইত্তা, তাই কেউ আমার ঘরে অনুমতি না নিয়ে আর ঢুকবো না। আর কেউ না আসলে আপনার বিবিজান ঠিকই চলে আসবেন। ছি, লজ্জা নেই ওনার? সেদিন কিভাবে ঘরে ঢুকে পড়লেন? আরে বেটি শাওয়া, সেদিন তো জরুরি দরকার আসিল তাই ঢুকছেন। প্রয়োজন ছিল বলে এভাবে বিবাহিত নাতির ঘরে ঢুকে পড়বেন? আমরা কত আপত্তিকর অবস্থায় ছিলাম। ছি। আরে তুমি এসব নিয়ে ভাইবো না, এমন সিন বিবিজান প্রতিদিন দেখেন, তাই ওনার লজ্জা লাগতো না? হ্যাঁ জানি ওরা পতিতা, কিন্তু আমি তা নই, তাই আমার লজ্জা লাগবে, সাথে রাগও হবে। উনি ভুল করেছেন। ভুল তো তোমার, তুমি দরজার সিটকিনি কেন খুলে রাখছিলা? এখন দোষ আমার হয়ে গেল? ভুল আমি করিনি, আপনার বিবিজান করেছেন। তৌসির নাঝার মুখ বন্ধ করতে আর তর্কে জড়ায় না। চুপচাপ নাঝার পদ্মধর অধর জোড়ায় নিজের ঠোঁট ঠেসে ধরে। আজ এই প্রথমবারের মতো নাঝার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়েছে তৌসির। নাঝার ঠোঁটের স্বাদ নিতে থাকে সে মন ভরে। ক্ষণিকের আবেশে হারিয়ে ফেলে তৌসির নিজেকে। নাঝাও আর বাধা দেয় না, বাধা দেওয়ার অধিকার যে তার নেই, এটা তৌসিরের চাওয়া, তৌসিরের পাওনা। নাঝা চোখ বুজে নিয়ে দুই হাতে তৌসিরের শার্টের কলার খামচে ধরে। কিছু মুহূর্ত পর তৌসির নাঝার ঠোঁট ছেড়ে দেয়। নাঝাকে ছেড়ে দিয়ে স্বল্প ভয় নিয়ে নাঝার চোখের দিকে তাকায়। নাঝা আশ্চর্য এক বাণী শোনায়, ভয় পাবেন না, আজ থেকে আপনার অধিকার আপনার, আমি বাধা দিব না। আমি অতটা কম বয়সী নই যে নিজের স্বামীকে তার অধিকার তাকে দিতে পারবো না। নাঝার কথায় তৌসির বাকরুদ্ধ হয়ে নাঝার দিকে তাকিয়ে থাকে। মুখে নাঝাকে শুধায়, তুমি সত্যি বলতেছো তো? আমি বাস্তবতা মেনে নিয়েছি।
তাহলে আজ? না আজ না, আগামীকাল। কেন আগামীকাল কেন? আজ যে কোনো প্রস্তুতি নেই, তাই আগামীকাল। আগামীকাল রাতে আপনি সব কাজ ফেলে একটু আগে ভাগে ঘরে ফিরবেন। আমি ততক্ষণে আসর নামাজ শেষ করে প্রস্তুত হয়ে নিব। পরনে জড়াবো আমার একটা সাদা শাড়ি, যার পার সোনালি আভায় জড়ানো আছে। দু চোখে কাজলের একটি সূক্ষ্ম রেখা টেনে নেব। আর হ্যাঁ, আমার পায়ে থাকবে একটা রূপোর নুপুর। এই নুপুর জোড়া আব্বার দেওয়া 2 বছর আগের। নুপুরের রিনিঝিনি শব্দ অপেক্ষায় গুনবে আপনার আগমনী সুর। আপনার কাজ শুধু এটুকুই, আসার সময় এক হাতে নিয়ে আসবেন একগুচ্ছ নীলকাঞ্চন, আর অন্য হাতে একগুচ্ছ মাধবীলতা। আর নিয়ে এসে আমার 2 হাতের মুঠোয় অঞ্জলি ভরে সেই ফুল তুলে দেবেন। সাথে আপনি এই পুরো ঘরটা ভরে দেবেন স্নিগ্ধ কাঠগোলাপের সৌরভে। পারবেন তো? পারবো। তুমি সত্যি আমার হবে তো? তো এতক্ষণ কি আমি মিথ্যা বললাম? এই কথা কেন জিজ্ঞেস করছেন? ও আমার শাওয়া, এমনি স্যাট করে ওঠো কেন? আমি কনফার্ম হচ্ছিলাম। নাজহা তৌসিরকে আর কিছু বলতে যাবে, তখনই বাইরে থেকে নাজম চাচার আওয়াজ আসে। মা নাজহা, আমার বাতিজা কি এখানে আছে? একটু ফাটাবে ওকে। দূর হালার হালা বিশ্ব বদমাস, দেখতাছোস লাইট অফ করা, তারপরে ডিস্টার্ব মারাইতাছোস। তোরে সান্ডার তেল খাওয়াইয়া মারা উচিত। এ তোরে শাওয়া মারাবার ইচ্ছে আমার নাই। তাড়াতাড়ি আয়, দরকার আছে। তৌসির আর কি করবে? এত জরুরি তলবে তো যেতেই হয়। তাই আর কথা নাই গিয়ে নাজহার ঠোঁটের কিনারায় একটা হালকা চুমু খেয়ে উঠে যায়। রুম থেকে বেরিয়ে এসে নাজম চাচার সামনে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, কিতারে মাঙ্গের নাতি, কিতা হইছে তোর? লুঙ্গির গিট খুলতো। দূর হালার হালা বদমাস, লুঙ্গি খুলতাম কেন? নাজম চাচা ওর কথায় পাত্তা না দিয়ে নিজেই হাত বাড়িয়ে ওর লুঙ্গির গেট খুলতে খুলতে বলেন, আমার জায়গা তুই ফুরছস না, দে তাড়াতাড়ি খুলে দে। হালা ছোট লোক, তো লজ্জা করে না ভাতিজার লুঙ্গি ধইরা টানাটানি করতে? তো তোর লজ্জা করে না চাচা জায়গা চুরি করে ফইরা নিতে? হালা কিপটা কিনস না কেন একটা? আমি চুরি করে পড়ি নাই, সকালে ছাদে মেলা পাইছি, তাই কনফারেন্সে যাওয়ার লাইগা পইরা নিছি। এখন খুললে দে, আমার মাত্র 2টাই, একটা আমার ফরনে। এখন আমি গোসল কইরা আরেকখানে যামু। শাওয়ার কথা মারাইস না, কাইল গোসল কইরা ধুইয়া দিবনে। না ধোয়া লাগতো, এক্ষুনি দে। ও আমার চ্যাটের বাল, কইলাম তো কাইল দিবনে। এখন এমনি পইরা নে, আমিও তো সবসময় খালিই থাকি। তোর মতো বেহাইয়া না আমি, যে টাকার লাইগা জায়গা ফরমু না। তাড়াতাড়ি খুললে দে। তাদের এই বিতর্কের মাঝে ধ্রুব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তৌসির ওকে দেখে ডাক দেয়, এ ধ্রুব, এমনি আইতো, তোর কাছে আছেনি এক্সট্রা লুঙ্গির নিচে পড়ার লাইগা? আছে। তাইলে আজকের লাইগা ছোট বদমাসরে একটা দে তো। আমি ওরটা পড়ছি বলে এখন পরনে থাইকা খুলে নিতাছে। কেন, আমারগুলোই তো ছোট চাচা পারে, তার নিজের আছে নাকি? তৌসির শুনে আর চোখে নাজিম চাচার দিকে তাকায়। ধ্রুব নিজের মতো চলে যায়। তৌসির এবার তেতো হয়ে বলে, নিজে মাইন্সের জিনিস পড়ছো আর আমারে আইসে ডায়লগ মারস? বিশ্ব বেইমান, তোরে সান্ডা খাওয়াইয়া মারা উচিত। তাদের এই কথাবার্তার মাঝেই হাজির হন মিনহাজ মামা রুদ্র। রুদ্র তাদের এভাবে তর্ক করতে দেখে জিজ্ঞেস করে, কিতা হইছে? এমন তর্কাতর্কি কি লাইগা করো? আরে আর কি কমো, ছোট চাচা নিজে মাইন্সের জায়গা আনিয়া পড়ে, আর সেই জিনিস আমি পড়লে আমার পরনে থাইকা টাইনা নাই। হ্যাঁ তো নিত না? তুই সারাটা জীবন এমন কইরা কাটাইলি, বিয়ে শাদি করছস, এবার একটু কিপটামিটা ছাড়। এত চপ্পর করিস না রে মাঙ্গের পোলা, যে লুঙ্গিটা পইরা আসো ওইটাও আমার। আচ্ছা এগুলা বাদ দাও, বিবিজান ডাকতাছে, খাইতে চলো। আর ছোট চাচা, তোমার যা ভাই পড়ছে ওইটা আমার থেকে নিয়ে নিও। চল, খাইয়া আবার কুঠিরে যাইতে হইব। আইস তো জাক্কাস গরম পার্টি আছে। এই বলে তৌসিরের কাঁধ জোরে ধরে ওকে নিয়ে হাঁটতে হাঁটতে বলেন, আইস তুইও আয়, আমি আর মিনহাজ জামু। এখানে আম্মা বিদেশি পার্টি লাইগা নয়া নর্তকী আনছে, একটু মজা করবি নে, আয়। তোমাদের মতো অত কুয়া ভরা উত্তেজনা আমার নাই,
যে ঘরে চাঁদ রাইখা পাদের পিছনে দৌড়ামো? আমার লাইকে আমার বউই যথেষ্ট। তোর তো বেটা ঘরে চাঁদ আছে, কিন্তু আমাগো নাই দেখেই তাদের পিছনে পড়ে থাকি। তো আনো না, কেন ঘরে চাঁদ? বুড়া হইয়া যাইতেছ কিন্তু বিয়া করতেছ না। তোমরা বিয়া শাদি করলে আমার পথটা একটু ক্লিয়ার হয়। তোর তো লাইন লাইন ক্লিয়ার আছে বেটা। আম্মা হ্যাঁ বললেই সিমরান তোর, কিন্তু আমাগোকে বউ দিব না? আছে সুন্দর একটা চেহারা আর না আছে সুন্দর একটা চরিত্র, তবু দুইটার। আর যাই হোক, একটা সুন্দর চরিত্র আছে, আমাগো তো ওইটাও নাই। বিয়া কইরা নাও, তাইলে দেখবা বউয়ের আসক্তিতে অন্য নারীর ভূত মাথা থেকে এমনি ঝইরা যাইব। ব্যালকনিতে অন্ধকারের মধ্যে সোফায় চুপটি করে বসে আছে নাঝা, আকাশের পানি চেয়ে। দিনের অবিশ্রান্ত বৃষ্টি থেমেছে ঠিকই, কিন্তু রাতটা কেমন ভেজা চাদরের মতো জড়িয়ে আছে চারপাশকে। ব্যালকনির গ্রিল ধরে এখনো ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, বাতাসে মাটির সুতা গন্ধ হেঁটে আছে। এই ভেজা সাথে সাথে অন্ধকারের মধ্যেই সোফায় গুটিয়ে বসে আছে নাঝা। ওর কোলে পড়ে আছে ওর প্রিয় গিটারটি। নিস্তব্ধতা ভাঙার কোনো ইচ্ছে যেন নাঝার নেই। নাঝার দৃষ্টি স্থির হয়ে আছে মেঘে ঢাকা আকাশের দিকে। চারপাশের এই শীতল ভেজা নিস্তব্ধতার সাথে ওর ভেতরের জগৎটার অদ্ভুত এক মিল। তোসের বেরিয়ে যাওয়ার পর নাঝার ফোনে কল আসে ওর ভাই নাঝারের। হে একটা মানুষের সাথে কথা বললে কেবল নাঝা একটুখানি শান্তির খোঁজ পায়। নাঝার জগৎটা খুব গোছানো, নিজের পড়াশোনা, তার ছোট্ট টেলিস্কোপটা দিয়ে রাতের আকাশ দেখা, নতুন কিছু আবিষ্কারের চেষ্টা, এই নিয়েই সে মগ্ন। নাঝা এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে এবার গিটারের তারে হাত বুলিয়ে সুর তোলে। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে, চোখ ভাঙা ঘরে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না। না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি বাজবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। না 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 না। তৌসির খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসেছিল নাঝাকে একটু জ্বালাবে বলে, কিন্তু ব্যালকনির দরজায় পা রেখে যখন নাঝাকে এত নীরবে গান গাইতে দেখে, তখন আর জাওরামি করতে ইচ্ছে হয় না বিধায় চুপচাপ দাঁড়িয়ে থাকে মুগ্ধ হয়ে নাঝারের গলায় গানটা শুনে, আর মনে মনে বলে, আমার সিনারের গলাটা চোখ আর চুলের মতোই মারাত্মক সুন্দর। শিকদার বাড়ির বিবিজানের ঘরের সোফায় বসে আছে ধ্রুব। তার অপোজিটে বসে আছেন তার বড় ফুপু আর ওনার মেয়ে, ওনাদের সাথে বসে আছেন বিবিজান। এখানে ধ্রুবর বিয়ের কথা চলছে। হঠাৎ বিবিজান ঠিক করেছেন ধ্রুবর সাথে বিয়ে দেবেন ওনার বড় মেয়ে, মানে তৌসিরের বড় ফুপু সুলতানের একমাত্র মেয়ে ইকরার। গতকালই সিদ্ধান্ত নিয়েছেন, আর আজ ইকরা আর তার মাকেই ডেকে পাঠিয়েছেন। ইকরা আর তার মা এসেছে। এখন ওনাদের আর ধ্রুবকে নিয়ে বিয়ের মত নেওয়ার পালা চলছে। পরে বাড়ির সবাইকে নিয়ে বসবেন। ইকরার মা অত বেশি আসা যাওয়া করেন না প্রয়োজন ব্যতীত। ইকরার পুরো নাম ইকরা মারজান, বাবা সাজাত মারজান। ইকরার বয়স 21, ভার্সিটিতে পড়ে, কিন্তু তার প্রফেশন হলো বাবার বিজনেস সামলানো। বাবা অসুস্থ হওয়ায় আর একমাত্র সন্তান হওয়ায় নিজের বাবার সব কিছু লোভী আত্মীয়দের হাত থেকে বাঁচাতে নিজেই এই এতটুকু বয়সে বিগত 6 মাস ধরে পড়ে আছে বিজনেস নিয়ে। অবশ্য এ নিয়ে তার আগ্রহ আছে বটে। তো যাই হোক, বর্তমানে আসি। ধ্রুবর বয়স 26, ইকরা ধ্রুবর ছোট, তাই বিবিজান সিদ্ধান্ত নিয়েছেন ধ্রুব আর ইকরাকে বিয়ে পড়িয়ে দেবেন। ধ্রুবর বিয়েটা হয়ে গেলেই রুদ্র, নাজেম চাচা আর মিনহাজ মামাকে ধরে বেঁধে বিয়ে করাবেন। ধ্রুব বসে আছে দাঁতে দাঁত চেপে ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। সে জানতো না তাকে বিয়ের কথাবার্তা বলার জন্য বিবিজান এখানে এনেছেন। সে বিয়ে করবে না, ইকরাকে জীবনেও বিয়ে করবে না। ধ্রুবর দিকে তাকিয়ে তাকে বিবিজান জিজ্ঞেস করেন, তুই কি বিয়াতে রাজি?
ধ্রুব বিবেচনের কথায় কিরমির খেয়ে রাগ কন্ট্রোল করে চোখ তুলে ইকরার দিকে তাকায়। তারপর সোজা উঠে দাঁড়িয়ে বিবেচনের দিকে তাকিয়ে উত্তেজিত গলায় উত্তর দেয়, আমি রাজি মানে? তুমি কি ফাজলামি করতেছো বিবিজান? এটা আমার জীবন, ছেলে খেলা নয়। আমি ওর মতো একটা উগ্র কিলার টাইপ মেয়েকে কেন দুঃখে বিয়ে করতে যাব? বিবিজান ধ্রুবের কথার জবাবে কিছু বলবেন তার আগে সবার মাঝখান থেকে ইকরা সোফা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে দাঁত চেপে বলে, হোয়াট দ্য ফাকিং কথাবার্তা? আব্বে শালা সান্ডা, তোর যখন এই কিলারকে বিয়ে করার ইচ্ছাই নেই তো আগে বলবি না? এতক্ষণ মুখে কুলু ফেটে রাখছিলি কেন? সুদানের নাতি, আমার কতটা টাইম খাইলি? ইকরার কথা শুনে ধ্রুবের রাগ চরম মাত্রায় পৌঁছায়। ঠিক এই কারণেই ধ্রুব রাজি নয় বিয়েতে। এমন বেয়াদবকে কে বা বিয়ে করে ঠেকতে যাবে? ধ্রুব বিবিজানকে দেখে বলে, দেখো ও আমাকে তুই করে বলতেছে, প্লাস কি অসভ্যের মতো কথা বলতেছে। ওকে বিয়ে করব আমি? এ কাকে বিয়ে করব আমি? এই চুপ কর তোরা দুইটা, বস নিজ নিজ জায়গায়। বিবিজানের ধমক খেয়ে দুজনে আবার বসে যায় নিজ নিজ জায়গায়। বিবিজান সুলতানাকে উদ্দেশ্য করে বলেন, তোর মাইয়ারে ক একটু মাইয়া গো মতো আচরণ করতে। এই বেটাদের মতো কথা কয় কেন? ওকে বোঝাতে বোঝাতে ওর বয়স আজ 20-র ঊর্ধ্বে, তারপরেও বুঝে না। আর বিয়েটা তো সাথেই দিচ্ছ, যাতে আমাদের কোম্পানির সাথে কোলাবোরেট করতে পারো। তাহলে এত ফর্মালিটির কি আছে আম্মা? দেখো নানিজান, তোমার এই আচোদা বাইঞ্চত নাতিকে বিয়ে করার শখ আমার নাই। আমি এখানে এসেছি শুধু তোমার কথা রাখার জন্য। এখন বলো কি সিদ্ধান্ত? এই বিয়ে হবে। আমি ধ্রুবের বাপের লগে কথা কইয়া বিকালে ডেট ফাইনাল করতাছি। আলহামদুলিল্লাহ, যাক ডিল বিথা গেল না। এই বিয়ে আমি করব না। আমি এই অসভ্য তেতমিজকে নিজের বউ মানব না। বিবিজান ধ্রুবকে কিছু বলার জন্য মুখ খুলবেন তার আগে ইকরা তার ছেলের হাসি দিয়ে বলে, আব্বে শালার সান্ডা, চুপ কর। আসার পর থেকে তোর এই প্যান প্যান শুনতেই আছি। আমার মতন এমন চারোদিক দিয়ে সুন্দরী পাইবা দুটা? মেয়ে হুম হুসনিকে রানী, ভুলে যাস না। তোর মতো বিহাইয়া বিয়াদব মহিলা বিয়ে করার যে সারা জীবন কুমার থাকাই উত্তম। তোদের বিয়ে হচ্ছে, এইটাই ফাইনাল। এবার তোরা যা বোঝার একান্তে বুঝ। সুলতানা, আয় আমার লগে। বিবিজান এ বলে সুলতানাকে সাথে নিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় রুমের দরজাটা বন্ধ করে যান। ধ্রুব ইকরার অপোজিট সোফায় বসা। ধ্রুব ইকরার দিকে কটমট চোখে চেয়ে বলে, ইকরা প্লিজ তুই আমারে ছাইরা দে বোন। মাপ চাই তোর কাছে। আমি গরিব মানুষ, আমি টাকা পয়সা ইনকাম করি না। ছোট একটা জব করে নিজের খরচ চালাই। আরে দু বাবা, চিন্তা কিসের? তোমার বইয়ের টাকার অভাব আছে নাকি? আমি সমাজের চিত্তই পাল্টে দিব। এতদিন বউকে মানুষ আন্ট করে খাওয়াতো, কিন্তু এখন আমি তোমাকে আন্ট করে খাওয়াবো, হবে? আর আমার একটা কোম্পানি ওনার তো তোমাকে দিতেই পারি। তা পারবে সিও এ সামলাতে? বোন রে, আমার কিছু লাগবো না, তুই শুধু আমার ঘাড়ে উঠিস না। ইকরা উঠে দাঁড়ায়। সোফার মাঝখানে কাচের টেবিলে রাখা ব্যাগ কাঁধে নিয়ে কালো গ্লাসটা চোখে পড়তে পড়তে ধ্রুবকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে, হলার সান্ডা, এমনি কান্দিস না। আমি তোর গাড়েই উঠুম। এই বলে ইকরা বেরিয়ে যায় রুম থেকে। আর ধ্রুব হতবাক হয়ে বসে থাকে। কি হলো? ওকে মারলো? তার মানে বিয়ের পর ওকে বইয়ের হাতে মার খেতে হবে? না না, এটা হতে পারে না। ধ্রুব কষ্টে মাটিতে পড়ে বাচ্চাদের মতো গড়াগড়ি খেতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমি বিয়ে করব না। এই জিনিসকে ঘরে তুললে ঘর শহর ডইবা মরতে হইব। নাঝা আলতো পায়ে রুমে প্রবেশ করে হাতে 1 কাপ লাল চা। চাটা তৌসিরের জন্য। তৌসিরদের বাড়ির সবাই প্রায় লাল চা খান, আর তৌসির তো খাবেই। সে যে হার কিপটে। দুধ চা জীবনে তৌসির থেকে দেখেছে কিনা সন্দেহ আছে নাঝার। নাঝা দুধ চা খায়। বিয়ের পরের দিনই বাড়ির মহিলাদের এক কথার কথাই জানিয়ে দিয়েছে সে দুধ চা প্রেমী মানুষ। তার শ্বশুর আম্মা বলেছেন, তোমার যখন যা ইচ্ছে তা তুমি বানিয়ে খেও মা। নাঝাও সকালে উঠে আগে নিজের জন্য 1 কাপ কড়া লিকারের দুধ চা জাল দিয়ে খায়, আর আসরের পর 1 কাপ খায়। কড়া লিকারের দুধ চা না খেলে মাথা নষ্ট হয়ে যায় তার। ভাত দুবেলা না খেয়ে থাকতে পারলেও চা সে না খেয়ে থাকতে পারবে না। চা যে মারাত্মক এক নেশার মতো। নাঝা নিজের এক জীবনে 2টি জিনিসের প্রতি বেশ আসক্ত হয়েছে। 1 তালহা ভাই, আর 2
কড়া লিকারের দুধ চা। যাই হোক, নাজহা রুমে ঢুকে তো ভিমরি খাই। যেখানে প্রতিদিন তৌসিরের সাথে জ্ঞান জ্ঞান করতে করতে তৌসিরকে তুলে তার মুখে চা তুলে দেয়, সেখানে আজ তৌসির উঠে বিছানা গুছিয়ে পুরো রুম গুছিয়ে নিয়েছে। পুরো রুম অবশ্য প্রতিদিন তৌসিরে গুছাই, নাজহা এসবে হাত লাগায় না। কেন লাগাবে? অগোছালো তো সে করে না, করে তৌসির, তাই গোছানোর দায়িত্বটাও তার। তৌসির শুধু রুমি গোছায়নি, সাথে নিজেই গোসল করে আয়নার সামনে রেডি হচ্ছে। নাজহা ধীর পায়ে আয়নার সামনে তৌসিরের পেছনে দাঁড়ায়। তৌসির আজ সাদা পাঞ্জাবি আর সেদিনের নতুন কালো লুঙ্গিটা পরেছে। তৌসির মানুষ যারা হলেও দেখতে কিন্তু মাশাল্লাহ সুবহানাল্লাহ, এটা নাজহা নিজেও স্বীকার করে। নাজহা তীক্ষ্ণ দৃষ্টিতে তৌসিরকে একবার পরখ করে নেয়। আয়নার মধ্যেও নাজহাকে দেখে তৌসির একগাল হেসে জিজ্ঞেস করে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।